ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদে নির্বাচনের যে ভোট দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন, প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে। যেহেতু প্রায় 40,000-এর মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন, সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় 19 জনের ভিতরে প্রতি 19 জনে একজন করে ক্যান্ডিডেট। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি 28 জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়, এত জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন এবং ব্যালট নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয়। সেক্ষেত্রে আমরা বলতেছি না যে তাদের একদম হিজাব ছাড়া ছবি দিতে হবে, সেটা আমরা বলতেছি না। যারা যেইভাবে কমফোর্ট ফিল করেন তাদের সেই ছবি দিতে হবে, তবে ছবি সেইখানে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভোটার আছেন তাদের কিন্তু সবারই এইটা দাবি। আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো। আমরা মনে করি যে একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়, নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা ভাই এভাবে করে সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়, আমরা গতকালকে যখন কথা বলেছি, আমাদের আজকে সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখি নাই। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে ক্যাচাল আসলে ওনারা জিয়ে রাখতেছেন। এবং আমরা আরও একটা বিষয় যেটা আমরা বলতে চাই যে এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি। আমি দীর্ঘ 7-8 বছর থেকে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি। সে 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছি। সেক্ষেত্রে এখানেও অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা আমার পরিচিত, আমি যাদেরকে দেখে এসেছি যে এই দীর্ঘ লড়াই সংগ্রামে, এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে। এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি, এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে। তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন, এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এইটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন, এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন তারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা তারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়? এটা কি একটা চক্রান্ত নয়? তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে
যদি সত্যি সত্যি এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে, এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন, যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন, তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র, আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। তৃতীয় নাম্বার, আমরা যে বিষয়টা বলবো যে ছাত্রলীগের একজন সাবেক নেতা যিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে, আমরা এরকম মনে করি না। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা, মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়, মানুষ আদর্শ পরিবর্তন করে, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে। তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? সেটা কি মাফ হয়ে যায়? সেটা কিন্তু মাফ হয়ে যায় না। 2019 সালে SM হলে যে হামলার ঘটনাটি ঘটে, ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম। বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন, তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয়, ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতর ঢুকিয়ে তাদেরকে কিলানো হয়, ঘুষানো হয়, মাথায়, শরীরে, পিঠে আঘাত করা হয়, লাথি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয়। যেই ডকুমেন্টগুলো অন দ্য রেকর্ড এখনও আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন। তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা?